আসসালামু আলাইকুম বায়োলজি লাভার্স, বাসী বা প্রবাসী, আশা রাখি তোমরা ভালো এবং সুস্থ রয়েছে আর কি। আমি আমি খুব বেশি একটা সুস্থ বলা যায় না, বাট আমি খুবই ক্লান্ত আর কি। ক্লান্ত, পরিশ্রান্ত, সবকিছু অনেক ঘন্টা ডিউটি করতে হলো আর কি গতকাল থেকে আজকে পর্যন্ত। আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং তোমরা সবকিছু দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ার ভাবে একটু কমেন্ট করে জানাও আর কি। এবং তোমরা জানো আজকে কিন্তু তোমাদের ওয়ান শট এমসিকিউ এর ধারাবাহিকতায় আজকে নগ্নবীজ এবং আবৃতবীজ নামের একটা খাস্টা টাইপের একটা অধ্যায়ের আমরা আজকে এমসিকিউ সলভ করব। এবং এখানে যে আমরা এমসিকিউ গুলো সলভ করব, মনে রেখো এই এমসিকিউ গুলো সলভ করলে তুমি পরীক্ষাতে কমন পাবা ইনশাআল্লাহ। তো কে কোথা থেকে দেখছো একটু কাইন্ডলি আমাদেরকে একটু কমেন্ট করে জানাও তো, আর আমার কথা শোনা যাচ্ছে কিনা আর কি। ওকে, একটু জানাও সবাই। তো কে কোথা থেকে দেখছো একটু কাইন্ডলি আমাদেরকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আসসালামু আলাইকুম মিথিলা। ওয়ালাইকুম আসসালাম মিথিলা। মিথিলা বলছি জি ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ তোমাদেরকে, থ্যাংক ইউ সবাই। একটু ফাহিম শাহরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফাহিম। রাসেল দেখছে আর কি আমাদের ভিডিওটা। সো যারা যারা দেখছো তাড়াতাড়ি একটু কাইন্ডলি আমাদেরকে একটু জানাও আর কি। আচ্ছা, আর তোমরা সবাই জানো যে আমাদের এইচএসসি 26 এর যে 3 নাম্বার ব্র্যান্ড নিউ একটা ব্যাচ, সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে ঠিক আগামী রবিবার থেকে বিকেল কয়টায়? 3টায়। তাহলে 2রা জুন বিকেল 3টায় মূলত তোমাদের শুরু হচ্ছে এইচএসসি 26 এর একদম ব্র্যান্ড নিউ আরো একটা ব্যাচ। আশা রাখি সেই দিনের ট্রায়াল ক্লাসগুলো তোমরা চাইলেই সবাই অংশগ্রহণ করতে পারো আর কি। ওকে, তো সবাইকে একটু কমেন্ট করে দাও, সবাইকে একটু জানিয়ে দাও যে আমাদের লাইভ ক্লাসের কথা। অল্প কিছুক্ষণ পড়বো, বাট অনেক ইফেক্টিভ পড়াশোনা হবে ইনশাল্লাহ আর কি আমাদের। আমি চাই যে তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু সবাইকে একটু জানিয়ে দাও আর কি। আচ্ছা, আয়শা সিদ্দিকা ওয়ালাইকুম আসসালাম। তারপর প্রজ্ঞা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রজ্ঞা। বৈশাখ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা মনে হয় আমাদের ক্লাসগুলো আস্তে আস্তে আমরা একটু শুরু করে দিই আর কি, আর দেরি না করি। তাহলে প্রথমের দিকে আমাদের যে কথাটা থাকবে যে এই ক্লাসটার বা এই অধ্যায়টার আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা শর্ট আউট করে আমরা তোমাদের সাথে আলোচনা করব। এবং এটার মধ্যে যেটা প্রথমেই থাকে আর কি, এটা হচ্ছে আমাদের চলে আসি প্রথম যেটা থাকবে, সেটা হচ্ছে প্রথমে দেখো একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই প্রশ্নের উত্তরটা আমাকে সবাই একটু দাও তো, দেখি তো আমি একটু দেখি যে তোমরা কেমন উত্তর দিতে পারছো আর কি এই জায়গাটাতে। সেটা হচ্ছে যে এখানে বলা রয়েছে যে মালবেসি গোত্রের অমরা বিন্যাস কেমন। আমরা সবাই মূলত জানি যেটা মালবেসি গোত্র এবং পোয়েসি গোত্র। মালবেসি গোত্রকে আমরা মূলত দ্বিবীজপত্রী উদাহরণ হিসেবে জানি এবং পোয়েসিকে জানি মূলত একবীজপত্রী উদাহরণ। এবং তোমরা সবাই জানো মালবেসি গোত্রের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে জবা ফুল। কোন ফুল? জবা ফুল। তাহলে মালবেসি গোত্রের গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে একটা জবা ফুল। আর পোয়েসি গোত্রের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে ধান। পোয়েসি গোত্রের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ কোনটা? ধান। মনে রেখো মালবেসি গোত্রের যারা যারা থাকবে তাদের সবাইকে কিন্তু আমরা অক্ষভাবে ভাগ করতে পারি। যেমন আমাদের যে জবাকে কিন্তু আমরা 5টা অক্ষে ভাগ করতে পারি। তাহলে এদের 5টা অক্ষে যদি আমরা ভাগ করতে পারি সেক্ষেত্রে তাহলে এদের অক্ষীয় বিন্যাস মানে অমরা বিন্যাস কোন ধরনের হবে? গাত্রীয়, হওয়ার সুযোগ নেই। এরপর দেখো বহুপ্রান্তীয়, হওয়ার সুযোগ নেই। হতে পারে কোনটা? হয় মূলীয় বা অক্ষীয়। যেহেতু জবা ফুলকে আমরা যদি এটা জবা ফুলের কথা চিন্তা করি তাহলে একে আমরা মোটামুটি 5টা অংশে ভাগ করতে পারি, 1 2 3 4 5। তাহলে এদের যে অমরা বিন্যাস সেটা হবে মূলত কি? অক্ষীয়। তাহলে মালবেসি বা জবা ফুলের অমরা বিন্যাস কি হবে? অক্ষীয়, অর্থাৎ 1-এর ঘ উত্তর। এরপর দিকে চলে আসো, এটা হতে পারে কি? মূলীয়। মনে রেখো মূলীয় কাদের হয়? মূলীয় হয় মূলত পোয়েসি গোত্রের, যেমন কি ধান বা গম। ধান বা গম। আসলে কি এই জায়গাটা থেকে কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের চলে আসে, ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, মিথিলা উত্তর দিয়েছে অক্ষীয়। আয়শা সিদ্দিকা উত্তর দিয়েছে ডি, অক্ষীয়। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে অক্ষীয়। চলো এর পরের দিকে আমরা একটা চলে যাই আর কি। আমাদের অক্ষীয় দেওয়া হচ্ছে উত্তর 1। 2 নম্বরের দিকে চলে যাই। কোনটি পোয়েসি গোত্রের ফল? পোয়েসি গোত্র বলতে আমরা যে জিনিসটাকে বুঝি সেটা হচ্ছে একবীজপত্রী। এই যে পোয়েসি গোত্রের ফল বলতে দেখো ক্যাপসিউল, লোমেন্টাম নামক কোনো ফল আমাদের অধ্যায় যেটা সেখানে নাই। এরপর দেখো সিলিকুয়া। তাহলে পোয়েসি গোত্র আমরা বলতে কি বুঝি? পোয়েসি গোত্র আমরা বলতে বুঝি যারা মূলত একবীজপত্রী, যেমন কি ধান, গম ইত্যাদি শস্য দানাকে বোঝানো হচ্ছে। তাহলে খেয়াল করি আর কি, দেখো পোয়েসি গোত্রের ফল মূলত কি হবে? সিলিকুয়া না, সিলিকুয়া হয় মূলত সরিষার। সিলিকুয়া হয় মূলত কার? সরিষার। সিলিকুয়া হয় কার বলতো? সরিষা। সিলিকুয়া দ্বন্দ্ব শতে সিলিকুয়া দ্বন্দ্ব শতে সরিষা। ওকে, এরপর দিকে চলে আসো ক্যাপসুল। ক্যাপসুল এদিকে হবে কাদের? ক্যাপসুল হবে মূলত ঢেঁড়সদের, এদের ক্ষেত্রে আর কি। তাহলে বাকি থাকে আমাদের একটা ফল, সেটা হচ্ছে ক্যারিঅপসিস। তাহলে পোয়েসি গোত্রের ফল হবে মূলত ক্যারিঅপসিস। তাহলে রাইট অ্যান্সার হবে 2-এর সি। 2-এর সি। চলো আমরা একটু উত্তরটা দেখে নিই। 2-এর কোনটা? ক্যারিঅপসিস।
আচ্ছা, তুলি উত্তর দিচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রয় তন্দ্রা আসছে আর কি। আচ্ছা, এটা কি গ্রুপে শেয়ার দিছো? গ্রুপে দিছো এটা? হ্যাঁ, গ্রুপে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, ইলা মন্ডল, নমস্কার নমস্কার। আচ্ছা, পয়েসি এটা হচ্ছে আমাদের কি হবে তাহলে? ক্যারি অফসিস। চলে যাই এরপরে 3 নাম্বার। নিচের কোনটি সাইকাসের বৈশিষ্ট্য? খুবই চমৎকার একটা কথা বলছে, সাইকাসের বৈশিষ্ট্য। দেখো সাইকাসের বৈশিষ্ট্যের মধ্যে দেখো কররেণু প্রসূতা, এই শব্দটাই হইতেছে উল্টাপাল্টা একটা শব্দ, মানে এটা হচ্ছে না। এরপরে দিকে চলে আসে ট্রিপ্লয়েড শস্য। আমরা সবাই জানি সাইকাস সবসময় হ্যাপ্লয়েড। সাইকাস সবসময় কোনটা? হ্যাপ্লয়েড। সাইকাস সবসময় কোনটা? হ্যাপ্লয়েড, মনে যেন থাকে। কিন্তু সাইকাসের যদি কখনো ডিপ্লয়েড হয় তখন সেটা উদাহরণ হয়ে যাবে কি বলতো? আমাদের সাইকাসের ক্ষেত্রে একটা বিশেষ একটা গাছ থাকে যেই ক্ষেত্রে মূলত আমাদের ডিপ্লয়েড নিষেক ঘটলেও ঘটতে পারে, দ্বিনিষেক ঘটে আর কি, যাকে সেটাকে কি বলা হয় বলো? এফেড্রা। কি বলা হয়? এফেড্রা বলা হয়। তাহলে সাইকাসের মূলত দ্বিনিষেক ঘটে না। এই জন্য তাদের যে মূলত বৈশিষ্ট্য থাকে, তাদের বৈশিষ্ট্য হয় হ্যাপ্লয়েড জাতীয় বা ডিপ্লয়েড জাতীয় একটা থাকতে পারে, সেটা হচ্ছে ব্যতিক্রম, যার নাম হচ্ছে আমাদের এফেড্রা। এরপরের দিকে চলে আসো গ্যামেটোফাইটিক। এটা কি? গ্যামেটোফাইটিক না, এটা গ্যামেটোফাইটিক না, এটা মূলত স্পোরোফাইটিক। এটা মূলত কোন ফাইটিক? স্পোরোফাইটিক। তাহলে এদের পাতা হচ্ছে কি? যৌগিক পত্র। যৌগিক পত্র মানেটা কি দেখবা? সাইকাসের পাতা পাম গাছের মতো। সাইকাসের পাতা কোন গাছের মতো? পাম গাছের মতো। আর পাম গাছের পাতা দেখতে দেখবো নারিকেল গাছের মতো, যৌগিক পত্র। তাহলে রাইট অ্যান্সার হবে 3-2। 3-2। আচ্ছা, শ্রেয়াস বসু, আচ্ছা ভেরি গুড। আয়শা সিদ্দিকা উত্তর দিচ্ছে 3-বি। আমাকে আরো একটু উত্তর জানান একটু। রয় তন্দ্রা, ভেরি গুড, 3-বি যৌগিক পত্র হবে। হ্যাঁ, অ্যাবসলিউট রাইট, যৌগিক পত্র। মিথিলা উত্তর দিয়েছে যৌগিক পত্র, গুড, ভেরি গুড। এরপরের দিকে আমরা একটু চলে যাই, দেখো যৌগিক পত্র 4 নম্বরের দিকে চলে আসি। জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা কত? তোমরা সবাই জানো জবা ফুলের যা কিছু থাকবে সবকিছুই মূলত 5 বা 5-এর গুণিতক। 5 বা 5-এর গুণিতক। তাহলে শুধুমাত্র একটা জিনিস বাদে, সেটা হচ্ছে পুংকেশর। জবা ফুলের পুংকেশরের সংখ্যা অসংখ্য। জবা ফুলের পুংকেশরের সংখ্যা, জবা ফুলের পুংকেশরের সংখ্যা কি হবে বলতো? অসংখ্য। তাহলে এটাই হচ্ছে মেইন কথা। তাহলে জবা ফুলের পুংকেশরের সংখ্যা কোনটা? অসংখ্য। ওকে, এটা যাতে মনে থাকে। তাহলে বলো জবা ফুলের স্ত্রী কোষের সংখ্যা কত? অবশ্যই রাইট অ্যান্সার হবে 4-3, মানে 5টি। কয়টা? 5টা। ওকে, দেখি আমি একটু উত্তর দেখি। 4-এর উত্তর আর কে কি দিয়েছো আর কি তোমরা? 4-এর উত্তর দিয়েছো 5টা। রয় তন্দ্রা, ফাহিম উত্তর দিয়েছে। তারপর আয়শা সিদ্দিকা উত্তর দিচ্ছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, এরপরে দিকে আমরা একটু চলে যাই। দেখো 5 নম্বর প্রশ্নে, সাইকাস উদ্ভিদের শস্য কোন ধরনের? এই উত্তরটা তোমরা সবাই একটু দাও। আমি একটু আগেই 2টা এমসিকিউ আগে আমি একটু উচ্চারণ করছি যে সাইকাস উদ্ভিদে সবসময় মূলত কোনটা ঘটে আর কি? ট্রিপ্লয়েড, পলিপ্লয়েড, ডিপ্লয়েড নাকি হ্যাপ্লয়েড? তাহলে সাইকাস উদ্ভিদের শস্য মূলত কোন ধরনের? সবাই আমাকে একটু উত্তর দাও দেখি, একটু দ্রুত একটু কমেন্টে, যারা যারা লেকচার মূলত দেখছো আর কি। সবাই একটু জানাও, সবাই একটু জানাও, যারা যারা লেকচার দেখছো তারা একটু জানাও আর কি, কাইন্ডলি আমাদেরকে একটু জানাও। আচ্ছা, ভেরি গুড। আয়শা সিদ্দিকা, ফাহিম, সবাই রাইট অ্যান্সার দিচ্ছে, সবাই রাইট অ্যান্সার দিচ্ছে। 5-এর হবে এটা কি মূলত? 5-এর হবে মূলত এটা, মূলত এটা হ্যাপ্লয়েড। কারণ আমরা সব সময় জানি সাইকাসের সবসময় শস্য হয় হ্যাপ্লয়েড। শুধুমাত্র সাইকাসের একটা ক্ষেত্রে শস্য ডিপ্লয়েড হতে পারে, সেটা হচ্ছে ইফেড্রা। সেটা কি? ইফেড্রার ক্ষেত্রে, ইফেড্রা। ওকে, ইফেড্রার ক্ষেত্রে শুধুমাত্র এদের কি ঘটে? দ্বিনিষেক ঘটে। ইফেড্রার ক্ষেত্রে এদের কি ঘটে? দ্বিনিষেক ঘটে। ওকে, আর ইফেড্রা থেকে আমরা একটা ওষুধ পাই যার নাম হচ্ছে ইফেড্রিন। আর ইফেড্রিন একটা কাজে লাগে, যেটা হচ্ছে শ্বাসকষ্টের চিকিৎসা হিসাবে আমরা এটা ব্যবহার করি। শ্বাসকষ্টের চিকিৎসা হিসাবে, শ্বাসকষ্টের কি হিসাবে? চিকিৎসায় এটা ব্যবহৃত হয়। তাহলে সবসময় সাইকাসের শস্য হবে হ্যাপ্লয়েড, ব্যতিক্রম হচ্ছে দ্বিনিষেক ঘটে ইফেড্রাতে। ইফেড্রার একটা ঔষধের নাম হচ্ছে ইফেড্রিন, যেটা কিনা শ্বাসকষ্টের চিকিৎসায় ব্যবহৃত হয়। ওকে, ভেরি গুড। এটা হচ্ছে 5-এ কথা উত্তর দিচ্ছে, ইলা উত্তর দিচ্ছে, ফাহিম উত্তর দিয়েছে ফ্রম নড়াইল। থ্যাংক ইউ ফাহিম, থ্যাংক ইউ তোমাকে। ওকে, আচ্ছা চলো দেখো হ্যাপ্লয়েড। এরপর দিকে আমরা চলে আসি ধান। এটা তোমরা সবাই অলরেডি জানো, কারণ আমি একটু আগে বলেছি। দেখো ধান যেটা, সেটা হচ্ছে মূলত পোয়েসি গোত্রের। কোন গোত্রের? পোয়েসি গোত্রের। তাহলে পোয়েসি গোত্র মানে একবীজপত্রী। তাহলে পোয়েসি গোত্রের ফল কোন ধরনের হয় বলতো? ক্যাপসুল। আমরা জানি ক্যাপসুল, একটু আগে বলছি আমরা ঢেঁড়সকে নিয়ে। ওকে, এটা হবে না। সাইজোকার্প, সাইজোকার্প এটা হওয়ার এই মুহূর্তে সুযোগ নেই, যেটা কিনা আমাদের মূলত ওই যে মালবেসি গোত্রের যেটা, তাদের কিন্তু সাইজোকার্প টাইপের হয়। মালবেসি গোত্রের সাইজোকার্প টাইপের হয়। বেরি, বেরি হওয়ার কোনো সুযোগ নেই এখানে আর কি। ওকে, তাহলে হবে মূলত কোনটা? সেটা হচ্ছে ক্যারিওপসিস। সেটা হবে মূলত কোনটা? ক্যারিওপসিস। ধানের ক্ষেত্রে কাদের হবে? ক্যারিওপসিস। ধানের ক্ষেত্রে কাদের হবে? ক্যারিওপসিস।
অবসেস। ওকে, মনে থাকবে এইটা। তাহলে 6 এর উত্তর হচ্ছে 4। 6 এর উত্তর কোনটা? 4। দেখি, ইলা উত্তর দিচ্ছে, তন্দ্রা উত্তর দিচ্ছে, আয়েশা সিদ্দিকা উত্তর দিচ্ছে, জান্নাত উত্তর দিচ্ছে। ভেরি গুড, সবার উত্তর হচ্ছে 4, ক্যারি অবসেস। তোমরা সবাই ভালো পারছো আর কি। ধানের উত্তর হচ্ছে ক্যারি অবসেস। ওকে, এরপর আমরা উত্তরটা দেখে নিই। 6 হচ্ছে ক্যারি অবসেস। 7 নম্বরে চলে আসি, মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। মালবেসি গোত্র বলতে আমরা যে জিনিসটাকে বোঝাই সেটা হচ্ছে মূলত জবা ফুল। এখন জবা ফুলের শনাক্তকারী বৈশিষ্ট্যের প্রথম লাইনে দেওয়া রয়েছে যে এদের কুচি অংশ রোমশ এবং মিউসিলাস পূর্ণ। অর্থাৎ জবা ফুলে যদি তুমি পাপড়ি বা ছোট ছোট কাণ্ড যদি ভেঙে দাও তাহলে দেখবা মিউকাসের মতো পিচ্ছিল পদার্থদের গা থেকে বের হবে। ক্লিয়ার? এদের মুক্তপার্শ্ব উপপত্র অবশ্যই থাকে, অবশ্যই থাকে। পরাগরেণু ক্ষুদ্র এবং কণ্টকিত না, এদের পরাগরেণু ক্ষুদ্র এবং কণ্টকিত না, পরাগরেণু বেশ বৃহৎ এবং কণ্টকিত, বৃহৎ এবং কণ্টকিত। ওকে, পুষ্পবিন্যাস স্পাইকলেট। স্পাইকলেট, স্পাইকলেট পুষ্পবিন্যাস কাদের হয় জানো? ধান এবং গমের, ধান বা গম, ধান বা গমের থাকবে স্পাইকলেট। ওকে, এদের পরাগরেণু কিন্তু বৃহৎ আর মুক্তপার্শ্ব উপপত্র অনুপস্থিত নয়, হবে উপস্থিত। তাহলে একমাত্র রাইট অ্যান্সার হবে 7 ক, উদ্ভিদের কচি অংশ মিউসিলাস পূর্ণ। 7 এর উত্তর হচ্ছে ক। দেখি আমার 7 এর উত্তরটা কে দেয়। তন্দ্রা উত্তর দিয়েছে, আয়েশা সিদ্দিকা উত্তর দিয়েছে, ইলাবতী মন্ডল, রাবে ইয়াসমিন, সুমাইয়া, জান্নাত, মিথিলা, বৈশাখ উত্তর দিয়েছে। ভেরি গুড, 7 এর উত্তর হচ্ছে এ। সবাই রাইট আনসার দিচ্ছে। 7 এর উত্তর হচ্ছে এ। চলো একটু দেখে নি 7 এর উত্তরে। 8 নম্বর চলে আসে, উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু কোন উদ্ভিদের? এটা তো আমরা সবাই জানো। উদ্ভিদকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানে সর্ববৃহৎ শুক্রাণু হচ্ছে সাইকাস বা মৃতজীব নগ্নবীজি উদ্ভিদের, সাইকাস বা নগ্নবীজি উদ্ভিদের। ওকে, দেখো উত্তরটা দেখে নিই আর কি। 8 এর হচ্ছে আমাদের কোন উত্তর? 8 হচ্ছে মূলত আমাদের 2। চলে আসি 9 নম্বরে, আবৃতবীজি উদ্ভিদের শস্যকলা কিরকম? যেহেতু আবৃতবীজি আমরা খুব ভালো করে জানি, আবৃতবীজি উদ্ভিদে তোমাদের বাচ্চাকাল থেকে পড়ে আসো আবৃতবীজি হ্যাপ্লয়েড, এটা হওয়ার কোনো সুযোগ নেই শস্য। তাহলে আবৃতবীজি উদ্ভিদের শস্য কলা সবসময় হবে কোন ধরনের? ট্রিপলেট ধরনের। কোন ধরনের? ট্রিপলেট ধরনের। এটা তোমরা বাচ্চাকাল থেকে পড়ে আসো, অর্থাৎ 9 এর উত্তর হবে বি। 9 এর উত্তর কি? বি। হ্যাঁ, ইলা উত্তর দিচ্ছে, রয় উত্তর দিচ্ছে, মিথিলা উত্তর দিচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। ফাহিম উত্তর দিচ্ছে। হ্যাঁ, 4 এর আর 9 এর হইতেছে কত? 9 এর হইতেছে বি। তাহলে দেখো আবৃতবীজি উদ্ভিদের শস্য বলা হয় ট্রিপ্লয়েড। চলে আসি 10 নাম্বার, নিচের কোনটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? আমি জানি খুবই সহজ প্রশ্ন, বাট এই প্রশ্নগুলো নিয়ে যাতে ভুল না হয় সেজন্য তোমাদের এই প্রশ্নগুলো দেওয়া, এবং এটা কিন্তু পরীক্ষাতে বারে বারে আসে। সো সহজ ও কঠিন হোক, যেটা পরীক্ষাতে আসে সেটাই আমরা পড়বো। নিচের কোনটিকে জীবন্ত জীবাশ্ম বলে? সেটা হচ্ছে অবশ্যই ফানজি, যেটা ফানজি মানে ছত্রাক হবে না, ফান হবে না, মস, এটা ব্রায়োফাইট এবং টেরিডোফাইটের মধ্যে। তাহলে একমাত্র জীবন্ত জীবাশ্ম বলা হচ্ছে কাকে? সাইকাসকে। একমাত্র জীবন্ত জীবাশ্ম বলা হচ্ছে কাকে? সাইকাসকে। ওকে, আশা রাখি 10 এর উত্তর নাম্বার তোমরা সবাই উত্তর ক দিয়েছো। 10 এর উত্তর কত দিয়েছো? ক। আচ্ছা, স্নিগ্ধা সাহা, রাবে ইয়াসমিন, বৈশাখী সবাই উত্তর দিচ্ছে আর কি। ওকে, ভেরি গুড। আসো ছোট বাসো, আমাকে একটু হসপিটালে যাওয়া দরকার আবারও। আমি কিছুক্ষণের জন্য একটু বিদায় নিলাম তোমাদের থেকে। ওকে, ইয়ে খুলে ফেলছেন? কি খুলে ফেলছে? আপনার ইয়ে শোনা যাচ্ছে? সমস্যা নাই, শুনতে পাবে, তোরটা দিয়ে শুনতে পাবে। ঠিক আছে, তোরটা দিয়ে শুনতে পাবে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী ক্লাস এরপর থেকে কন্টিনিউ করি, এবং আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা ভালোভাবে একটু কমেন্টে জানাও। আচ্ছা, ঠিক আছে। আমরা 10টা কোশ্চেন আমরা পড়ে ফেলছি। যে সর্বশেষ যে কোশ্চেনটা আমরা পড়ছি যে সাইকাসকে নিচের কোনটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম বলা হয়? তো জীবন্ত, ওয়ালাইকুম আসসালাম মিথিলা। তো হচ্ছে কি নিচের কোনটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? তাহলে জীবন্ত জীবাশ্ম জিনিসটা কি ভাই অবশ্যই বলে গিয়েছে। তারপর আমি একটু বলি যে জীবন্ত জীবাশ্ম হচ্ছে অতীতকালে কোনো জীবের সাথে যদি বর্তমানকালে কোনো জীবের মিল সম্পন্ন হয় তখন কিন্তু তাকে কি বলা হচ্ছে? জীবন্ত জীবাশ্ম। তো সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয় বলো তো? সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কিন্তু সাইকাসের একটা হচ্ছে বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কি একটু কমেন্টে জানাতো যে সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলে? আমরা তো জানলাম যে সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়, বাট সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়? কারণ সাইকাসের অতীতকালে কোনো জীবের সাথে যদি বর্তমানকালে কোনো জীবের মিল সম্পন্ন হয় তখন কিন্তু আমরা কি বলি যে তখন কিন্তু তাকে আমরা কি বলতেছি? তখন থেকে আমরা বলতেছি হচ্ছে জীবন্ত জীবাশ্ম। তো সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়? কারণ সাইকাসের কি আছে? সাইকাসের আছে আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম জিনিসটা কি? আর্কিগোনিয়াম হচ্ছে সাইকাসের ইষ্টি জননাঙ্গ। এই ইষ্টি জননাঙ্গের জন্যই কিন্তু বলা হয় সাইকাসকে জীবন্ত জীবাশ্ম। আচ্ছা, আমরা তার পরবর্তী কোশ্চেনে চলে যাই, দেখি পরবর্তী কোশ্চেনটা কি আছে। তো পরবর্তী কোশ্চেন যদি আমি দেখি, পরবর্তী কোশ্চেন নিচের কোনটি পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য? নিচের কোনটি পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য? তো
তো পয়সী গোত্র হচ্ছে কি, পয়সী মানে কি, পয়সী মানে হচ্ছে আমরা যা খাই, অর্থাৎ আমরা একবীজপত্রী উদ্ভিদ নিয়ে পড়াশোনা করতেছি। পয়সী মানে হচ্ছে কি একবীজপত্রী উদ্ভিদ। পয়সী মানে কি, পয়সী মানে হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। তো একবীজপত্রী উদ্ভিদে দেখো তো পরাগধানী, পরাগধানী সর্বমুখ, তারপর হচ্ছে পুষ্প হচ্ছে উপবৃত্তি যুক্ত, নাকি অমরাবিন্যাস অক্ষীয়, নাকি হচ্ছে দলমণ্ডল টুইস্টেড। একটু কমেন্ট করে জানাও তো যে পরাগধানী সর্বমুখ, তারপর হচ্ছে পুষ্প উপবৃত্তি যুক্ত, নাকি অমরাবিন্যাস অক্ষীয়, নাকি হচ্ছে দলমণ্ডল টুইস্টেড। দেখি কমেন্টে জানাও তো যে কে পারো, যে হচ্ছে কি, যে আমরা জানি কিন্তু কি, তাহলে হচ্ছে পয়সী গোত্র। তাহলে পয়সী গোত্রের বৈশিষ্ট্য কোনটি? আমরা চারটা অপশন দেখলাম, যে পরাগধানী সর্বমুখ, অর্থাৎ তাদের পরাগধানী কি সব দিকে বিস্তৃত, তারপর হচ্ছে পুষ্প উপবৃত্তি যুক্ত, অর্থাৎ পুষ্পে কি উপবৃত্তি আছে। আমরা কিন্তু জানি কি উপবৃত্তি আছে, অর্থাৎ উপবৃত্তি, এই উপবৃত্তি পুষ্পে উপবৃত্তি থাকে কিন্তু কিসে, পুষ্প উপবৃত্তি থাকে কিন্তু হচ্ছে জবাতে। কিসে উপবৃত্তি দেখা যায়? জবা ফুলে কিন্তু উপবৃত্তি দেখা যায়। জবা ফুলে কি দেখা যায়? জবা ফুলে কিন্তু হচ্ছে উপবৃত্তি দেখা যায়। অমরাবিন্যাস অক্ষীয়, তারপর হচ্ছে আপনার হচ্ছে দলমণ্ডল টুইস্টেড। কমেন্টে দেখি কে কে উত্তর দিয়েছেন, যে মিথিলা জান্নাত ক, তারপর হচ্ছে ইলামন্ডল এ, রুবাইয়া ইয়াসমিন এ। আচ্ছা, তো তার পরবর্তী তাহলে হচ্ছে কি, এখানে উত্তর হবে হচ্ছে পরাগধানী। পয়সী গোত্রের বৈশিষ্ট্য হচ্ছে পরাগধানী হচ্ছে সর্বমুখ। পয়সী গোত্রের বৈশিষ্ট্য কি, পয়সী গোত্রের বৈশিষ্ট্য হচ্ছে কি পরাগধানী সর্বমুখ, পরাগধানী সর্বমুখ। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে চলে আসছি। তো পরের কোশ্চেনটা হচ্ছে, আমরা উত্তর দেখতে পাচ্ছি যে ধানের পুষ্পপত্র বিন্যাস, ধানের পুষ্পপত্র বিন্যাস কোনটি? তো ধানের পুষ্পপত্র বিন্যাস আমরা অবশ্যই উত্তরটাই চলে আসছে একবারে, ধানের পুষ্পপত্র বিন্যাস। তো ধান বলেন তো, ধান হচ্ছে কোন গোত্রের উদ্ভিদ? ধান হচ্ছে পয়সী নাকি মালবেসী গোত্রের উদ্ভিদ? ধান কি পয়সী গোত্রের উদ্ভিদ নাকি মালবেসী গোত্রের উদ্ভিদ? ধান কিন্তু হচ্ছে পয়সী গোত্রের উদ্ভিদ। তো পয়সী গোত্রের উদ্ভিদের যে পুষ্পপত্র বিন্যাস, পয়সী গোত্রের উদ্ভিদের পুষ্পপত্র বিন্যাস সাধারণত কি হয়ে থাকে? স্পাইকুলেট। পয়সী গোত্রের উদ্ভিদের হচ্ছে, পয়সী গোত্রের উদ্ভিদের যে পুষ্পপত্র বিন্যাস, এই পুষ্পপত্র বিন্যাস কিন্তু কি হয়ে থাকে? পয়সী গোত্রের উদ্ভিদের পুষ্পপত্র বিন্যাস হচ্ছে কিন্তু স্পাইকুলেট। পয়সী গোত্রের উদ্ভিদের পুষ্পপত্র বিন্যাস হচ্ছে স্পাইকুলেট। আচ্ছা, তোমরা হচ্ছে কয়েকটা কমেন্ট করে জানাও তো, যে হচ্ছে যে পয়সী গোত্রের যে উদ্ভিদ, এই পয়সী গোত্রের উদ্ভিদের কয়েকটি হচ্ছে নাম বলো তো, উদাহরণ বলো তো, দেখে আমি একটু মানে কমেন্টে শুনে, যে পয়সী গোত্রের উদ্ভিদের তোমার হচ্ছে যে মানে দুইটা তিনটা নাম একটু কমেন্ট করে জানাও, যে এমন কিছু উদ্ভিদের নাম আর কি। আমরা পরবর্তী কোশ্চেনটা যদি একটু দেখি, পরবর্তী কোশ্চেন কি কোশ্চেন আছে? তো পরবর্তী কোশ্চেন আছে হচ্ছে, যে নিচের কোন উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না? নিচের কোন উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না? তো ফুল হয় কিন্তু ফল হয় না, এটা কিসের বৈশিষ্ট্য? আমরা কিন্তু জানি হচ্ছে কি, যে নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু কি হয়? নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে কি ফুল হয়, ফল হয়? নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে ফল হয় না, ফুল হয় কিন্তু হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে কিন্তু ফল হয় না। নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? ফল হয় না। দেখো তো কমেন্টে জানাও তো, ইউলোথ্রিক্স এসপি, তারপর হচ্ছে রিক্সা এসপি, সাইকাস এসপি, তারপর হচ্ছে টেরিস এসপি, কোনটা হবে উত্তর? যে হচ্ছে নিচের কোনটি কোন উদ্ভিদের ফুল হয়, নিচের কোন উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না? নিচের কোন উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না? 13 নম্বর কোশ্চেনের উত্তরটা একটু সবাই কমেন্টে জানাও তো, কোন উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না? নিচের কোন উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না? আমরা কি কি দেখতে পাচ্ছি? ইউলোথ্রিক্স, রিক্সিয়া, টেরিস এবং হচ্ছে কি সাইকাস। কোনটিতে ফুল হয় কিন্তু ফল হয় না? কোনটিতে ফুল হয় কিন্তু ফল হয় না? আমরা কিন্তু জানি কি সাইকাসে কি ফুল হয় কিন্তু ফল হয় না। সাইকাসে কি হয়? ফুল হয় কিন্তু হচ্ছে কি ফল হয় না। আচ্ছা, তো পরবর্তী কোশ্চেন যদি আমরা যাই, পরবর্তী কোশ্চেন আমরা কি দেখতে পাচ্ছি? সাইকাস আমরা উত্তর পেয়ে গেছি। জবা ফুলের বৈশিষ্ট্য নিচের কোনটি? জবা ফুলের বৈশিষ্ট্য নিচের কোনটি? উপপত্র যুক্ত এক প্রতিসম, তারপর হচ্ছে কি গর্ভকটি, আর হচ্ছে মূলীয় অমরাবিন্যাস কেমন? মূলীয়। এখানে উত্তর কোনটা হবে? যে উপপত্র যুক্ত জবা ফুলের বৈশিষ্ট্য কোনটি? যে হচ্ছে উপপত্র যুক্ত, এক প্রতিসম, গর্ভকটি, মূলীয় অমরাবিন্যাস, অর্থাৎ অমরাবিন্যাস কেমন? মূলীয়। কোনটা উত্তর হবে? যে হচ্ছে 14 নম্বর কোশ্চেনে, যে জবা ফুলের বৈশিষ্ট্য কেমন? জবা ফুলে কিন্তু হচ্ছে কি, আমরা মাত্রই কিন্তু দেখছি যে জবা ফুলে কিন্তু উপপত্র যুক্ত। তো জবা ফুলে কেমন? জবা ফুলে হচ্ছে উপপত্র যুক্ত। জবা ফুলে হচ্ছে উপপত্র যুক্ত। জবা ফুলে কি হবে? জবা ফুলে হচ্ছে উপপত্র যুক্ত। জবা ফুলে হচ্ছে
উপপত্র যুক্ত। জবাব হলে কি হবে? জবাব হলে হচ্ছে উপপত্র যুক্ত। তার পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, পরবর্তী কোশ্চেন কি আছে? কোরালয়েড মূলে, কোরালয়েড মূল খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখান থেকে ক দাগ এমসিকিউ অনেক কোশ্চেন আসে, এখান থেকে ক দাগ আসে, খ দাগ আসে। কোরালয়েড মূলে বাস করে নিচের কোনটি? কোরালয়েড মূলে বাস করে নিচের কোনটি? সাইকাসের মূলকে কিন্তু আমরা জানি কি, সাইকাসের মূল হচ্ছে, মূলকে কি বলা হয়? কোরালয়েড মূল। তো সাইকাসের মূলকে কেন কোরালয়েড মূল বলা হয়? সাইকাসের যে মূল, এই যে গৌণ অস্থানিক যে মূল, এই মূলের যখন বৃদ্ধি ঘটে, এই মূলের যখন বৃদ্ধি ঘটবে তখন হচ্ছে দুইটা সায়ানোব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। কি হয়? দুইটা সায়ানোব্যাকটেরিয়া দুইটার হচ্ছে নাম কমেন্টে জানো। এই সায়ানোব্যাকটেরিয়া দ্বারা আক্রমণের পর এই সাইকাসের এই যে মূল, এই মূলকে কিন্তু সামুদ্রিক যে কোরাল, এই কোরালের মতন দেখায়। যেহেতু সামুদ্রিক কোরালের মতন দেখায়, এই জন্য কি বলা হচ্ছে? কিন্তু কি বলা হচ্ছে? কোরালয়েড মূল। তো তাহলে কোন সায়ানোব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় একটু কমেন্টে জানাও। অবশ্যই এটাই হচ্ছে আমাদের এমসিকিউ হচ্ছে উত্তর চেয়েছে। এবং এদের আরেকটা নামে ডাকা হয়, অর্থাৎ কোরালয়েড মূল বা কি রুট টিউবারকল। কি নামে ডাকা হয়? রুট টিউবারকল। কি নামে ডাকা হয়? রুট টিউবারকল নামে ডাকা হচ্ছে। রুট টিউবারকল নামে ডাকা হচ্ছে। আচ্ছা, তো আমরা 15 নম্বর কোশ্চেন দেখো হচ্ছে অ্যানাবেনা। কি আছে? অ্যানাবেনা। তাহলে হচ্ছে কি নস্ট্রক এবং অ্যানাবেনা। আমরা কিন্তু জানি কি সাইকাসের মূলে দুইটি হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, যাকে কি বলা হচ্ছে? সেই দুইটি সায়ানোব্যাকটেরিয়া কি? একটা হচ্ছে নস্ট্রক এবং অ্যানাবেনা। নস্ট্রক এবং অ্যানাবেনা নামক সায়ানোব্যাকটেরিয়া সংক্রমণের ফলেই এই যে সাইকাসের মূল কিন্তু সামুদ্রিক কোরালের মতন দেখায়। এই জন্য সাইকাসের মূলকে বলা হচ্ছে কোরালয়েড মূল। কি বলা হচ্ছে? সাইকাসের মূলকে কোরালয়েড মূল বা রুট টিউবারকল। সাইকাসের মূলকে কি বলা হচ্ছে? কোরালয়েড মূল বা রুট টিউবারকল। তারপর নিষেকের পূর্বে কোনটিতে শস্য উৎপন্ন হয়? অর্থাৎ নিষেকের পূর্বে শস্য উৎপন্ন হচ্ছে। নিষেকের পূর্বে শস্য উৎপন্ন হয় কোনটিতে? নিষেকের পূর্বে শস্য উৎপন্ন হয় কোনটিতে? একটু কমেন্টে জানাও তো, যে হচ্ছে মথে, ফার্নে, জিমনোস্পার্মে নাকি হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মে? নিষেকের পূর্বে কোনটিতে শস্য উৎপন্ন হবে? নিষেকের পূর্বে কোনটিতে শস্য উৎপন্ন হবে? তাই নিষেক অর্থাৎ কি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের যে প্রক্রিয়া, মিলনের প্রক্রিয়াকে কিন্তু বলা হয় কি নিষেক। নিষেকের পর অর্থাৎ মিলন হয়ে যাওয়ার পর সেই মিলিত বস্তুটাকে কিন্তু বলা হচ্ছে কি, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর যে মিলিত হওয়ার পর সেই অবস্থাটাকে বলা হচ্ছে কিন্তু কি জাইগোট। সেই অবস্থাকে কি বলা হচ্ছে? জাইগোট বলা হচ্ছে। দেখো তো নিষেকের পূর্বে কিন্তু শস্য উৎপন্ন হয় কোথায়? নিষেকের পূর্বে শস্য উৎপন্ন হয় কিন্তু কমেন্টে সবাই অবশ্যই জানিয়েছে। দেখি কমেন্ট করছে কে কে। কমেন্ট করছে হচ্ছে কি সাবরিনা কমেন্ট করছে, তারপর হচ্ছে আবির কমেন্ট করছে যে হচ্ছে সি। নিষেকের পূর্বে হচ্ছে সাধারণত কিন্তু হচ্ছে শস্য উৎপন্ন হয়েছে জিমনোস্পার্মে। কোথায় উৎপন্ন হয়? নিষেকের পূর্বে হচ্ছে শস্য উৎপন্ন হয়েছে জিমনোস্পার্মে। কোথায় শস্য উৎপন্ন হয়? নিষেকের পূর্বে শস্য উৎপন্ন হয় হচ্ছে জিমনোস্পার্মে। তার পরবর্তী কোশ্চেন হচ্ছে নিচের কোনটি পয়সী গোত্রের উদ্ভিদ? নিচের কোনটি পয়সী গোত্রের উদ্ভিদ? তাহলে পয়সী গোত্রের উদ্ভিদগুলোকে আমি কিভাবে মনে রাখি? আমরা যা খাই তাই কিন্তু হচ্ছে পয়সী। আমরা কিন্তু বাঁশ খাই। বলতো বাঁশ বাংলাদেশে কত প্রজাতির বাঁশ জন্মে? আমরা কিন্তু বাঁশ খাই না? আমরা কিন্তু বাঁশ খেয়ে থাকি। তো বলতো বাংলাদেশে কত প্রজাতির বাঁশ জন্মে? বাংলাদেশে কত প্রজাতির বাঁশ জন্মে? বলতো বাংলাদেশে কত প্রজাতির বাঁশ জন্মে? বাংলাদেশে কত প্রজাতির, আমরা পরবর্তীতে যাব অবশ্যই কোশ্চেনে, যে বাংলাদেশে কত প্রজাতির বাঁশ জন্মে থাকে। আমরা যা খাই তাই হচ্ছে পয়সী। যেমন আমরা কি খাই? আমরা ধান খাই, আমরা গম খাই, আমরা আর কি খাচ্ছি? তারপর আমরা হচ্ছে বাঁশ খাচ্ছি, তাই না? আমরা ক্রমাগত কিন্তু বাঁশ খাচ্ছি। এসএসসি 24-এর পরীক্ষা 30 তারিখ, এটাও কিন্তু একটা বাঁশ। বাংলাদেশে কিন্তু বাঁশ জন্মে কত প্রজাতির? বাংলাদেশে বাঁশ জন্মে হচ্ছে 28 প্রজাতির। বাংলাদেশে বাঁশ কত প্রজাতির জন্মে থাকে? বাংলাদেশে বাঁশ জন্মে থাকে কিন্তু হচ্ছে 28 প্রজাতির। সামাবি কমেন্ট করছে 60 প্রজাতির বাঁশ। আচ্ছা, আমরা দেখি হচ্ছে কি পয়সী গোত্রের উদ্ভিদের হচ্ছে দেখি উদাহরণগুলো কি কি দেওয়া আছে আমাদের। যে পয়সী গোত্রের উদ্ভিদের দেওয়া হচ্ছে কি হাইবিস্কাস রোসা সাইলেন্সাস, যেটা হচ্ছে জবা ফুলের বৈজ্ঞানিক নাম। তারপরে দেখো হচ্ছে জিয়া মাইস, এটা হচ্ছে জিয়া মাইস। আমরা কিন্তু পেয়ে গেছি উত্তরটা। জিয়া মাইস কিসের বৈজ্ঞানিক নাম? এটা হচ্ছে কিন্তু গমের বৈজ্ঞানিক নাম। জিয়া মাইস কিসের বৈজ্ঞানিক নাম? এটা কিন্তু হচ্ছে গমের বৈজ্ঞানিক নাম। তাহলে গম কিন্তু আমরা খেয়ে থাকি, যেহেতু আমরা গম আমরা খেয়ে থাকি, তো এটা কিন্তু হচ্ছে কি গমের বৈজ্ঞানিক নাম হচ্ছে কিন্তু জিয়া মাইস। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেনে যদি আমরা চলে যাই, তার পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি। তার পরবর্তী কোশ্চেনটা হচ্ছে বহুমূত্র রোগের উপকারী কোনটি? বহুমূত্র রোগের উপকারী অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু একটা রোগ হচ্ছে কি, যে ডায়াবেটিসের কিন্তু একটা লক্ষণ হচ্ছে কিন্তু বহুমূত্র রোগ হওয়া। তো বহুমূত্র রোগের ক্ষেত্রে যদি আমরা হচ্ছে বহুমূত্র রোগ এর ক্ষেত্রে হচ্ছে আমরা কি খেয়ে থাকি? আমরা একটা
একটা শাকসবজি আর কি খেয়ে থাকি, আমরা উত্তরটা একটু পরে জানবো। এই যে শাকসবজিটা খেয়ে থাকতেছি, এই যে শাকসবজিটা, প্রথম কোশ্চেন আমার, এটা কি মালবেসি গোত্রের উদ্ভিদ নাকি পয়সি গোত্রের উদ্ভিদ? এটা কি মালবেসি গোত্রের উদ্ভিদ নাকি পয়সি গোত্রের উদ্ভিদ? আমি কিন্তু একটা মানে আমি কিন্তু একটা ট্রিক্স খাটিয়েছি যে আমরা যা খাই তাই পয়সি, আমরা যা খাই তাই পয়সি। কিন্তু আমরা কিন্তু কি, আমরা কিন্তু এই জিনিসটা খাচ্ছি, অর্থাৎ এই যে বহুমূত্র রোগের ওষুধ হিসাবে আমরা কিন্তু কি খাই, বহুমূত্র রোগের ওষুধ হিসাবে কিন্তু আমরা ঢেঁড়সটা খেয়ে থাকি। বাট ঢেঁড়সটা কি পয়সি গোত্রের উদ্ভিদ নাকি মালবেসি গোত্রের উদ্ভিদ? ঢেঁড়সটা কি পয়সি গোত্রের উদ্ভিদ নাকি মালবেসি গোত্রের উদ্ভিদ? ঢেঁড়সটা কিন্তু মালভেসি গোত্রের উদ্ভিদ। ঢেঁড়সটা কিসের উদ্ভিদ? ঢেঁড়সটা কিন্তু হচ্ছে মালভেসি গোত্রের উদ্ভিদ। মালভেসি গোত্রের উদ্ভিদ, মালভেসি গোত্রের উদ্ভিদ। কিসের উদ্ভিদ? ঢেঁড়স কিন্তু মালভেসি গোত্রের উদ্ভিদ। আমরা যা খাই এটা হচ্ছে কিন্তু ব্যতিক্রম, এটা কি ব্যতিক্রম। ঢেঁড়স হচ্ছে মালভেসি গোত্রের উদ্ভিদ। ঢেঁড়স কিসের উদ্ভিদ? মালবেসি গোত্রের উদ্ভিদ। বলতো রক্ত আমাশয় অর্থাৎ আমাশয় রোগের চিকিৎসা হিসেবে একটা জিনিস ব্যবহার করা হয়ে থাকে, সেটার উদাহরণ কি? আমরা কি ব্যবহার করে থাকি? অর্থাৎ আমাশয় রোগ থেকে নিরাময় হইতে আমাদের যে অনেক সময় দেখা যাচ্ছে দুর্বলতা কাজ করে আমাদের, আমরা দুর্বলতা কাটাইতে কিন্তু সেটা আমরা খেয়ে থাকতে পারি। তো সেই জিনিসটা কি কি খেয়ে থাকি আমরা? আমাদের দুর্বলতা কাটানোর জন্য আমরা কি খেয়ে থাকি? এটা কি পয়সি গোত্রের নাকি মালবেসি গোত্রের? জবা ফুল। আয়েশা সিদ্দিকা কমেন্ট করছে জবা ফুল। হ্যাঁ, আমরা জবা ফুল খেয়ে থাকি আমাদের দুর্বলতা কাটানোর জন্য। জবা ফুল হচ্ছে পয়সি গোত্রের নাকি মালবেসি গোত্রের? জবা ফুল কিন্তু হচ্ছে মালবেসি গোত্রের উদ্ভিদ। জবা ফুল হচ্ছে কি? জবা ফুল কিন্তু হচ্ছে মালবেসি গোত্রের উদ্ভিদ। তার পরবর্তী কোশ্চেন যদি চলে যায়, নগ্নবীজ উদ্ভিদের কোনটি উপস্থিত? নগ্নবীজ উদ্ভিদে কোনটি উপস্থিত? তো আমরা 1 নম্বর কোশ্চেন কি দেখতে পাচ্ছি, নগ্নবীজ উদ্ভিদে কি বৃতি উপস্থিত? নগ্নবীজ উদ্ভিদে বীজ উপস্থিত, নগ্নবীজ উদ্ভিদে দলমণ্ডল উপস্থিত, নগ্নবীজ উদ্ভিদে ডিম্বক উপস্থিত নাকি নগ্নবীজ উদ্ভিদে গর্ভাশয় উপস্থিত? নগ্নবীজ উদ্ভিদে কোনটি উপস্থিত? আমরা কিন্তু জানি গর্ভাশয় কিন্তু থাকে না, যেহেতু ফল হয় না, সেহেতু নগ্নবীজ উদ্ভিদ মানে কি, এদের কিন্তু নগ্নবীজ উদ্ভিদের মানে কি, এদের কি ফল হবে? নগ্নবীজ উদ্ভিদে কিন্তু ফল হয় না, যেহেতু ফল হয় না এদের গর্ভাশয় কিন্তু থাকবে না। এদের কি দলমণ্ডল উপস্থিত? এদের কি ডিম্বক উপস্থিত? এদের ডিম্বকও কিন্তু উপস্থিত না। তাহলে এই দুইটার মধ্যে অর্থাৎ ক এবং খ এর মধ্যে উত্তর দেন তো, যে হচ্ছে 19 নম্বরের উত্তর কি হবে? যে 19 নম্বরে হচ্ছে উত্তর কি হবে? আচ্ছা, বৃতি, দলমণ্ডল, ডিম্বক নাকি গর্ভাশয়? বৃতি, দলমণ্ডল, ডিম্বক নাকি গর্ভাশয়? আচ্ছা দেখি উত্তরটা আমরা একটু দেখে নিই। আচ্ছা ডিম্বক উপস্থিত। ভুল হয়েছে আমার, কি উত্তর হবে? ডিম্বক উপস্থিত। এখানে হচ্ছে কি বৃতি হচ্ছে কি? বৃতি হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের। বৃতি হচ্ছে কি? আবৃতবীজী উদ্ভিদ। বৃতি হচ্ছে কি? আবৃতবীজী উদ্ভিদ। দলমণ্ডল অর্থাৎ কি? দলমণ্ডল মানে কি হচ্ছে পাপড়ি। দলমণ্ডল মানে কি? পাপড়ি। দলমণ্ডল মানে কি? পাপড়ি। পাপড়িও কিন্তু হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। তারপর হচ্ছে কি? গর্ভাশয় অর্থাৎ যেখানে হচ্ছে সন্তান উৎপাদন হবে, অর্থাৎ ফল উৎপন্ন হচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে? গর্ভাশয়। সেটাকে কি বলা হচ্ছে? গর্ভাশয়। আচ্ছা, তাহলে হচ্ছে কি নগ্নবীজ উদ্ভিদে কোনটি উপস্থিত? নগ্নবীজ উদ্ভিদে হচ্ছে কিন্তু ডিম্বক উপস্থিত। নগ্নবীজ উদ্ভিদে কি উপস্থিত? নগ্নবীজ উদ্ভিদে হচ্ছে ডিম্বক উপস্থিত। নগ্নবীজ উদ্ভিদে কি উপস্থিত? নগ্নবীজ উদ্ভিদে হচ্ছে ডিম্বক উপস্থিত। নগ্নবীজ উদ্ভিদে কি উপস্থিত? নগ্নবীজ উদ্ভিদে হচ্ছে ডিম্বক উপস্থিত। তার পরবর্তী কোশ্চেন, সাইকাসের এন্ডোস্পার্ম কি রূপ? সাইকাসের এন্ডোস্পার্ম কি রূপ? এই কোশ্চেনটা অনেকবার হয়ে গেছে, অথচ 2বার হয়তোবা হয়ে গেছে কোশ্চেনটার উত্তর করা। যে নগ্নবীজ উদ্ভিদের যে এন্ডোস্পার্ম, এটা কি হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড নাকি পলিপ্লয়েড? কোনটা হবে উত্তর? 20 নম্বরের উত্তর কোনটা হবে? যে সাইকাসের এন্ডোস্পার্ম কি রূপ? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড নাকি পলিপ্লয়েড? তাহলে সাইকাসের হচ্ছে কিন্তু সাইকাসের এন্ডোস্পার্ম কেমন? সাইকাসের এন্ডোস্পার্ম কিন্তু হচ্ছে হ্যাপ্লয়েড। সাইকাসের এন্ডোস্পার্ম কি? সাইকাসের এন্ডোস্পার্ম কিন্তু হ্যাপ্লয়েড। অর্থাৎ এরা কিন্তু হচ্ছে কি, এদের এন্ডোস্পার্ম কেমন হবে? এদের এন্ডোস্পার্ম কিন্তু হবে হ্যাপ্লয়েড। এদের এন্ডোস্পার্ম কেমন হবে? এদের এন্ডোস্পার্ম হবে কিন্তু হচ্ছে হ্যাপ্লয়েড। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন যদি চলে যায় আমরা, যে টেপাল কার অংশ? টেপাল খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দলমণ্ডল, পুষ্পপুট, বৃতি, উপবৃতি। দলমণ্ডল, পুষ্পপুট, বৃতি, উপবৃতি। টেপাল কার অংশ? টেপাল কার অংশ? দলমণ্ডল, পুষ্পপুট, বৃতি, উপবৃতি। টেপাল কার অংশ? টেপাল কার অংশ? দলমণ্ডল, বৃতি, উপবৃতি। কোনটি কিসের অংশ টেপাল? কমেন্টে জানাও তো তোমরা।
টেপাল কার অংশ? টেপাল কার অংশ? টেপাল কার অংশ? আচ্ছা, অনেকে উত্তর করছে, আমার একটু হচ্ছে ফোন দিয়েছিল, এই জন্য আমি ফোনটা একটু ইয়ে করতেছিলাম। তো তার পরবর্তী কোশ্চেন হচ্ছে কি, টেপাল কার অংশ? টেপাল হচ্ছে, দেখো হচ্ছে টেপাল, যে টেপাল হচ্ছে দলমণ্ডলের অংশ, পুষ্পপুটের অংশ, বৃত্তির অংশ নাকি উপবৃত্তির অংশ? টেপাল দ্বারা আমরা টেপাল কিন্তু কি জানি, টেপাল হচ্ছে পুষ্পপুটের অংশ। পুষ্পপুটের প্রতিটি সদস্যকে কি বলা হয়? পুষ্পপুটের প্রতিটি সদস্যকে কিন্তু বলা হয় হচ্ছে টেপাল। পুষ্পপুটের প্রতিটি সদস্যকে কি বলা হয়? পুষ্পপুটের প্রতিটি সদস্যকে বলা হচ্ছে টেপাল। পুষ্পপুটের প্রতিটি সদস্যকে কি বলা হচ্ছে? পুষ্পপুটের প্রতিটি সদস্যকে বলা হচ্ছে টেপাল। পুষ্পপুটের প্রতিটি সদস্যকে কি বলা হচ্ছে? পুষ্পপুটের প্রতিটি সদস্যকে বলা হচ্ছে টেপাল। তার পরবর্তী কোশ্চেন যদি চলে আসে, শীর্ষদেশীয় অমরা বিন্যাস, অর্থাৎ অমরা শীর্ষে থাকে, অমরা শীর্ষদেশীয় অমরা বিন্যাস নিচের কোনটি বিন্যাসের উদাহরণ? নিচের কোনটি? শীর্ষদেশীয় অমরা বিন্যাসের উদাহরণ কোনটি? শীর্ষদেশীয় অমরা বিন্যাসের উদাহরণ কোনটি? শীর্ষদেশীয় অমরা বিন্যাসের উদাহরণ কোনটি? লাল পাতা। শীর্ষদেশীয় অমরা বিন্যাসের উদাহরণ কোনটি? লাল পাতা, জবা, সরিষা, শাপলা। হচ্ছে লাল পাতা, শাপলা, জবা, সরিষা। শীর্ষদেশীয় অমরা বিন্যাসের উদাহরণ কোনটি? শীর্ষদেশীয় অমরা বিন্যাসের উদাহরণ নিচের কোনটি? 22 নম্বর কোশ্চেন, শীর্ষদেশে অর্থাৎ শীর্ষে অমরা অবস্থান করবে, অমরা অবস্থান করবে কোনটিতে? শীর্ষে অমরা অবস্থান করবে কোনটিতে? শীর্ষদেশীয় অমরা বিন্যাসের উদাহরণ, শীর্ষদেশীয় অমরা বিন্যাসের উদাহরণ নিচের কোনটি? শীর্ষদেশীয় অমরা বিন্যাসের উদাহরণ নিচের কোনটি? লাল পাতা, শাপলা, জবা, সরিষা। কোনটা হবে? লাল পাতা। আমরা উত্তর পেয়ে গেছি কি? লাল পাতা। উত্তর কি? উত্তর হচ্ছে লাল পাতা হবে। লাল পাতার উদাহরণ, লাল পাতা হচ্ছে আমরা কিভাবে মনে রাখি? লাল পাতা এবং শীর্ষদেশীয় অমরা বিন্যাসের উদাহরণ হচ্ছে কি? লাল পাতা আর হচ্ছে ধনিয়া। লাল পাতা এবং কি? ধনিয়া হচ্ছে শীর্ষদেশে অমরা বিন্যাসের উদাহরণ, লাল পাতা এবং কি? ধনিয়া। তো তার পরবর্তী কোশ্চেনটা যদি আমরা চলে যাই, নিচের কোনটি, কোন উদ্ভিদটি পরিবারগত পৃথক? টিট্রিগাম এস্টিভিয়াম, তারপর হচ্ছে হর্ডিয়াম ভালগারি, তারপর হচ্ছে হ্যাবিসকাস, তারপর হচ্ছে টিট্রিগাম হচ্ছে এস্টিভিয়াম। এটা হচ্ছে কিসের উদাহরণ? এটা হচ্ছে গমের উদাহরণ, এটা হচ্ছে গম। টিট্রিগাম এস্টিভিয়াম হচ্ছে গম। তারপর হচ্ছে হর্ডিয়াম হচ্ছে বার্লি, হর্ডিয়ামের উদাহরণ হচ্ছে বার্লি। তারপর হচ্ছে অফিসেরিয়াম, এটা হচ্ছে কিসের উদাহরণ জানো? আচ্ছা, পরবর্তী এর উদাহরণটা উত্তরটা আমরা একটু দেখে নিই, দেখি পরবর্তী। হ্যাবিসকাস হচ্ছে এটা, এই হ্যাবিসকাসের বৈজ্ঞানিক নাম হ্যাবিসকাস। আচ্ছা, ডিস্টার্ব দিচ্ছে রে ভাই। এক্সট্রিমলি সরি। উপরের দিকে যায় না কেন? খুবই ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, মালবেসী গোত্রের পুষ্পপত্র বিন্যাস কোন ধরনের? মালবেসী গোত্রের পুষ্পপত্র বিন্যাস কোন ধরনের? দেখি হচ্ছে ওপেন। মালবেসী গোত্রের পুষ্পপত্র বিন্যাস কি ওপেন?
ভালভেট, ইমব্রিকেট নাকি টুয়েস্টেড? মালবেসি গোত্রের মালবেসি গোত্রের আমি বোর্ডে হয়েছে কি যে ভাই তো বোর্ড চালাই, তো আমি বোর্ডে খুবই মানে ডিস্টার্ব দিচ্ছে আমার কাছে, মানে আমি টাচ করার সাথে সাথে চলে যাচ্ছে, টাচ করার সাথে সাথে চলে গেলে আমি পেছনে যাইতে পারতেছি না, মানে ডাবল টাচ চলে আসতেছে, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। তো মালবেসি গোত্রের পুষ্পপত্র বিন্যাস, মালবেসি গোত্রের পুষ্পপত্র বিন্যাস ওপেন, ভালভেট, ইমব্রিকেট নাকি টুয়েস্টেড? মালবেসি গোত্রের কিন্তু পুষ্পপত্র বিন্যাস কেমন হবে? মালবেসি গোত্রের পুষ্পপত্র বিন্যাস হবে মালবেসি গোত্রের পুষ্পপত্র বিন্যাস হচ্ছে টুয়েস্টেড। মালবেসি গোত্রের পুষ্পপত্র বিন্যাস কেমন? মালবেসি গোত্রের পুষ্পপত্র বিন্যাস হচ্ছে টুয়েস্টেড। তার পরবর্তী কোশ্চেনটাতে যদি আমরা চলে যাই, তার পরবর্তী কোশ্চেন হচ্ছে কি, ধানের শূন্য গুলুম কতটি? ধানের শূন্য গুলুম কতটি? ধানের শূন্য গুলুম 2টি, 3টি, 4টি নাকি 6টি? ধানের শূন্য গুলুম কতটি? আমরা কিন্তু জানি গুলুম 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পুষ্পক গুলুম আর একটা হচ্ছে অপুষ্পক গুলুম। সাধারণত অপুষ্পক গুলুমকে কিন্তু কি বলা হয়? অপুষ্পক গুলুমকে কিন্তু বলা হয় শূন্য গুলুম বলা হয়ে থাকে। তো ধানের শূন্য গুলুম কতটি? 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 ধানের শূন্য গুলুম কিন্তু কতটি হয়ে থাকে? ধানের শূন্য গুলুম হয়ে থাকে কিন্তু 2টি। ধানের শূন্য গুলুম, এটা ধানের শূন্য গুলুম কতটি হবে? ধানের শূন্য গুলুম 2টি। তার পরবর্তী কোশ্চেন যদি আমরা চলে যাই, তার পরবর্তী কোশ্চেন কি, ধানের একটি ফুলে কতটি পুংকেশর থাকে? ধান কোন গোত্রের? প্রথম কথা এটাকে মনে রাখতে হবে কি, ধান কোন গোত্রের উদ্ভিদ? ধান কোন গোত্রের উদ্ভিদ? এটা কি পয়সি নাকি মালবেসি? তো পয়সি গোত্রের কিন্তু পুষ্পে পুংকেশরের সংখ্যা কত? পুষ্পে পুংকেশর, পয়সি গোত্রের পুষ্পে পুংকেশরের সংখ্যা কত? পয়সি গোত্রের পুষ্পে পুংকেশরের সংখ্যা সাধারণত হয়ে থাকে কিন্তু 3 বা 3-এর গুণিতক, 3 বা 3-এর গুণিতক। তো 3 বা 3-এর গুণিতক যদি আমরা দেখি, তাহলে আমরা ক নম্বরের উত্তর দেখতে পাচ্ছি 4, তাহলে 3 বা 3-এর গুণিতক না, 5 এটাও পাচ্ছি না, 7 এটাও পাচ্ছি না, তাহলে উত্তর কিন্তু কি হবে? উত্তর কিন্তু কি হবে? উত্তর হবে 6, অর্থাৎ 3 বা 3-এর গুণিতক, 3 বা 3-এর গুণিতক। ধানের একটি ফুলে কতটি? একটি ফুলে কতটি পুংকেশর থাকে? ধানের একটি ফুলে কতটি পুংকেশর থাকে? ধানের একটি ফুলে কিন্তু সাধারণত পুংকেশর থাকে কতটি? 3 বা 3-এর গুণিতক, 3 বা 3-এর গুণিতক, 3 বা 3-এর গুণিতক। তার পরবর্তী কোশ্চেন যদি আমরা চলে যাই, যে একবীজপত্রীর কাণ্ডে কোন ধরনের পরিবহন কলাগুচ্ছ থাকে? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কোন ধরনের পরিবহন কলাগুচ্ছ থাকে? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কোন ধরনের পরিবহন কলাগুচ্ছ থাকে? অডিও, সমপার্শ্বযুক্ত, সমপার্শ্বীয় বন্ধন নাকি কেন্দ্রিক? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কোন ধরনের পরিবহন কলাগুচ্ছ থাকে? অবশ্যই কোশ্চেনটা টিস্যু তন্তুতে চলে আসে। কোন ধরনের পরিবহন কলাগুচ্ছ থাকে? একটু কমেন্টে জানান তো। এটা অবশ্যই নগ্নবীজ উদ্ভিদ, আবৃতবীজ উদ্ভিদের উদাহরণ না, এটা কিসের হবে? এটা টিস্যু তন্ত্র থেকে। একটু কমেন্টে জানান তো দেখি কে পারেন, যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কোন ধরনের পরিবহন কলাগুচ্ছ থাকে? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কোন ধরনের পরিবহন কলাগুচ্ছ থাকে? উদাহরণ অডিও, পার্শ্বযুক্ত, পার্শ্বীয় বন্ধ, এটা মানে এসে একটু ভুল আছে। তারপর কি কেন্দ্রিক, কোনটা হবে? আরে আবার সরে গেছে। যাই হোক, খুবই ডিস্টার্ব দিচ্ছে আজকে, আমার কাছে মনে হচ্ছে আগের দিন এরকম সমস্যা ছিল না। তো ওইটার উদাহরণ কি ছিল? উদাহরণ সমদ্বিপার্শ্বীয় হবে, ওটা উদাহরণ হবে সমদ্বিপার্শ্বীয়। নিচের কোনটিতে ফুল হয় কিন্তু ফল হয় না? এই কোশ্চেনটা কিন্তু আমরা সলভ করেই ফেলছি। নিচের কোনটিতে ফুল হয় কিন্তু ফল হয় না, নিচের কোনটিতে ফুল হয় কিন্তু ফল হয় না, অর্থাৎ নগ্নবীজ উদ্ভিদে কিন্তু কি হয়? ফুল হয় কিন্তু ফল হয় না। নগ্নবীজ উদ্ভিদে কিন্তু ফুল হয় কিন্তু ফল হয় না। তো নগ্নবীজ উদ্ভিদের উদাহরণ কিন্তু আমরা এখানে পাচ্ছি কি, সাইকাস কিন্তু কি নগ্নবীজ উদ্ভিদের উদাহরণ। তো সাইকাসে কিন্তু কি হয় না? ফুল হয় কিন্তু ফল হয় না। সাইকাসে কি হয় না? সাইকাসে কিন্তু ফুল হয় কিন্তু ফল হয় না। সাইকাসে কিন্তু কি হয় না? ফুল হয় কিন্তু ফল হয় না। তার পরবর্তী কোশ্চেন যদি আমরা চলে যাই,
আবৃতবীজ উদ্ভিদের শস্যকলা কিরূপ? আবৃতবীজ উদ্ভিদের শস্যকলা আবার সেম কোশ্চেন আবার চলে আসছে। আমরা এটা জানি, এটা হচ্ছে কি আবৃতবীজ উদ্ভিদের শস্যকলা হচ্ছে কি ট্রিপ্লয়েড। আবৃতবীজ উদ্ভিদের শস্যকলা কেমন হবে? আবৃতবীজ উদ্ভিদের শস্যকলা হচ্ছে ট্রিপ্লয়েড। তার পরবর্তী কোশ্চেন, কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত? কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত? কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত? কোন গোত্র? কোন গোত্রের উদ্ভিদ? কোন গোত্রের উদ্ভিদ? 30 এর উত্তর কোনটা হবে? যে হচ্ছে কি পোয়েসি, মালবেসি, লিলিয়েসি নাকি হচ্ছে সোলানেসি? পোয়েসি, মালবেসি, লিলিয়েসি নাকি সোলানেসি? কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু? 30 এর উত্তর কি হবে? 30 এর কোন গোত্রের উদ্ভিদ? কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত? পোয়েসি গোত্র, মালবেসি গোত্র, লিলিয়েসি নাকি হচ্ছে সোলানেসি? বোর্ডে কাজ করতেছি, দমদম করে চলে আসছি। ওই যে লেখা কইনে না লেখা 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 মুখে চেঞ্জ করবেন। কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কি কণ্টকিত? কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত? এটা হচ্ছে পোয়েসি গোত্র, মালবেসি গোত্র, লিলিয়েসি নাকি সোলানেসি? আমরা কিন্তু জানি হচ্ছে কি যে পোয়েসি গোত্র হচ্ছে কি, পোয়েসি গোত্র জিনিসটা কি? পোয়েসি হচ্ছে কিন্তু হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। পোয়েসি কি? পোয়েসি হচ্ছে একবীজপত্রী, একবীজপত্রী। আর মালবেসি হচ্ছে কিন্তু দ্বিবীজপত্রী। মালবেসি কি? দ্বিবীজপত্রী। আর একটা হচ্ছে লিলিয়েসি এবং হচ্ছে লিলিয়েসি হচ্ছে মানে আমরা হচ্ছে যে এই বীজের উপর ভিত্তি করে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ম্যালগোনিয়া শ্রেণী আর একটা হচ্ছে লিলি শ্রেণী। একটা হচ্ছে কি ম্যালগোনিয়া আর একটা হচ্ছে লিলি। তো ম্যালগোনিয়া হচ্ছে দ্বিবীজপত্রী, তাহলে লিলিয়েসি কিন্তু হচ্ছে কি? লিলিয়েসি কিন্তু একবীজপত্রী। লিলিয়েসিও কিন্তু হচ্ছে একবীজপত্রী। লিলিয়েসি কেমন হবে? একবীজপত্রী। তাহলে সোলানেসি গোত্রের উদ্ভিদ, সোলানেসি গোত্রের উদ্ভিদ না, হচ্ছে কি উদাহরণ কি হবে? উদাহরণ হচ্ছে পোয়েসি গোত্রের উদ্ভিদের পরাগরেণু কিন্তু কি হয়ে থাকে? পরাগরেণু হয়ে থাকে হচ্ছে বৃহৎ এবং কণ্টকিত হয়ে থাকে। দেখি আমরা উত্তরটা কি আছে, আমরা একটু দেখি। মালবেসি গোত্রের হচ্ছে পরাগরেণু কি হয়ে থাকে? মালবেসি গোত্রের পরাগরেণু হচ্ছে বৃহৎ হয়ে থাকে। মালবেসি গোত্রের পরাগরেণু হচ্ছে বৃহৎ হয়ে থাকে। মালবেসি গোত্রের পরাগরেণু বৃহৎ হয়ে থাকে। মালবেসি গোত্রের পরাগরেণু কি হয়ে থাকে? মালবেসি গোত্রের পরাগরেণু কি হয়ে থাকে? বৃহৎ হয়ে থাকে। মালবেসি গোত্রের পরাগরেণু কি হয়ে থাকে? বৃহৎ হয়ে থাকে। মালবেসি গোত্রের পরাগরেণু কি হয়ে থাকে? বৃহৎ হয়ে থাকে। তো তার পরবর্তী কোশ্চেন যদি আমরা চলে যাই, পরবর্তী কোশ্চেন হচ্ছে নগ্নবীজ উদ্ভিদের বীজ কিসের ওপর অনাবৃত অবস্থায় থাকে? কিসের ওপর অনাবৃত অবস্থায় থাকে? নগ্নবীজ উদ্ভিদের বীজ কিসের ওপর অনাবৃত অবস্থায় থাকে? গর্ভমুণ্ডের ওপর, গর্ভপত্রের ওপর, গর্ভদণ্ডের ওপর নাকি কাণ্ডের ওপর? গর্ভমুণ্ডের ওপর। হ্যাঁ, তুমি রাইট অ্যান্সার দিয়েছো, সমস্যা নাই। তো হচ্ছে কি নগ্নবীজ উদ্ভিদের বীজ কিসের ওপর অনাবৃত থাকে? গর্ভমুণ্ডের ওপর, গর্ভপত্রের ওপর, গর্ভদণ্ডের ওপর, কাণ্ডের ওপর। কোনটির ওপর হবে? উত্তরটা সবাই একটু কমেন্টে জানাও তো, যে হচ্ছে কি নগ্নবীজ উদ্ভিদের বীজ কিসের ওপর অনাবৃত অবস্থায় থাকে? নগ্নবীজ উদ্ভিদের বীজ কিসের ওপর অনাবৃত অবস্থায় থাকে? কমেন্টে একটু জানাও সবাই। নগ্নবীজ উদ্ভিদের বীজ কিসের ওপর অনাবৃত অবস্থায় থাকে?